বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশে বিদেশে বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। আমার আজকের ভিডিও যারা দেশপ্রেমিক, দেশের জন্য যাদের হৃদয় কাঁধে, তারা দেশের ভালো চান, সেই সমস্ত মা ভাই বোনদের জন্যে। যারা দলপ্রেমিক তারা আমার ভিডিও দেখবেন না, তাদের কাছে আমার এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে। আমি রাজনীতিবিদ হলেও রাজনীতির আগে আমার দেশ। আমি যখনই কথা বলি দেশপ্রেম থেকে কথা বলি। আমি আজকের রাজনীতির যে প্রেক্ষাপট অনেক জটিল এবং অনেক কঠিন এবং ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে দেশ যাচ্ছে, সামনের দিকে অতিবাহিত হচ্ছে, সময় পার হচ্ছে। কি হবে সামনে আমরা কেউ জানি না, কোনো রাজনৈতিক দলও জানে না, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও জানে না যে সামনে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। তার কারণ হচ্ছে জুলাই গণ আন্দোলনের পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবেই দেশে একটি সংস্কার হওয়া প্রয়োজন ছিল, যাতে করে আর কোনো রাজনৈতিক দল দেশের জনগণের উপর দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজি, মব, মানুষকে হয়রানি করা, বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা, পুলিশি রাজত্ব, ভোটের অধিকার কেড়ে নেওয়া, চরমভাবে দুর্নীতি করা, লুটপাট করা, চাঁদাবাজি করা, এই কোনো কিছুই যাতে দেশে না হয়। শান্তি শৃঙ্খলা এবং সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়ার জন্যে যে ধরনের সংস্কার করা প্রয়োজন, সেই ধরনের সংস্কার করা উচিত ছিল দেশপ্রেম থেকে। ইচ্ছে করলে ওই সময় যদি সেনাবাহিনীর প্রধান চতুর থাকতেন, উনি যদি ওইভাবে দেশপ্রেম থেকে দেশ পরিচালনা করতেন, দেশের দায়িত্ব নিয়ে উনি ইচ্ছে করলে 6 মাসের মধ্যে একটি নির্বাচন দিতে পারতেন এবং কিছু জরুরি সংস্কারও ওই মুহূর্তে উনি জাতিকে ঐক্যবদ্ধ করে করতে পারতেন এবং উনি বলতে পারতেন যে যারা অপরাধ করেছে, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত এরা রাজনীতি করতে পারবে না। একেবারে গ্রাম থেকে, ওয়ার্ড থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে পর্যন্ত একটি লিস্ট হতে পারত। সেখানে 10,000, 20,000, 30,000 নেতৃবৃন্দ থাকতে পারত। এদেরকে নিষিদ্ধ করে যারা ভালো মানুষ, যারা দেশপ্রেমিক, যারা লুটেরা নয়, চাঁদাবাজি নয়, এই ধরনের মানুষরা রাজনীতি করবে। যে যে রাজনৈতিক দলের নেতারা অপরাধ করেছে সকল নেতাকে নিষিদ্ধ করতে পারত। সেনাবাহিনী এই কাজটি করেনি। সেনাবাহিনী মনে করেছে যে নিরপেক্ষ মানুষ এনে হয়তো বা ওনাদের দেশপ্রেম থেকে এই দায়িত্ব নিতে চাননি, যে বিতর্কিত হয়ে যায় যদি, এই নানান চিন্তা হতে পারে। তো যাকে নিয়ে আসলো ডক্টর মোহাম্মদ ইউনূস, জগৎ বিখ্যাত মানুষ, আমি সহ বাংলাদেশের সব মানুষই তাকে শ্রদ্ধা করত এবং আওয়ামী লীগের, শেখ হাসিনার বাইরে যারা সাধারণ আওয়ামী লীগার, তারাও মনে করত যে শেখ হাসিনা হয়তো ব্যক্তিগত কারণে ইউনূসকে পছন্দ করে না, তো সব আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে অপছন্দ করতেন না। তো ডক্টর ইউনূসের যে কাজটি করার ইচ্ছা ছিল, যে কাজটি করার দরকার ছিল, ওই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস করেনি। তখন প্রথম অবস্থা থেকেই উনি ক্ষমতার লিপ্সায় আক্রান্ত হয়ে পড়লেন, যেটা প্রথম দিকে আমরা লক্ষ্য করিনি। তো দিন যত যেতে লাগলো আমরা অনুভব করতে লাগলাম, জাতি অনুভব করতে লাগলো যে উনার এই যে
665 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের মওকুফ করে দেওয়া এবং উনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই উপদেষ্টা মণ্ডলীতে ঢুকানো এবং যে উপদেষ্টা মণ্ডলীদেরকে ঢুকানো হলো সেই উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর ইউনূস এরা সবাই মিলেমিশে বাংলাদেশের সর্বত্র বিভিন্ন জায়গায় তারা যে প্রশাসনের দায় দায়িত্ব এগুলো দেওয়া শুরু করলো এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির 14 দল সহ বাংলাদেশের রেজিস্ট্রেডকৃত বেশিরভাগ রাজনৈতিক দলকে এই সব কিছুর বাইরে রাখলো। বিএনপি, জামাত, এনসিপি এবং আরও ছোটোখাটো দলদেরকে ভাগ বাটোয়ারা করে, যেটা নাকি মাহফুজ সাহেব উপদেষ্টা স্বয়ং বলেছেন যে এদেরকে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন সরকারি সংস্থায়, সরকারি অফিসে, ব্যাংক, বিমা, কোর্ট কাচারি, পুলিশ, বিভিন্ন জায়গায় বিএনপি বড়দল তাদেরকে বেশি, তারপর জামাত, তারপর এনসিপি, অন্যান্য ছোট দল। এটা মাহফুজ সাহেবের নিজের মুখের কথা যে উনি বলতে যে আমি নিজের হাতে এগুলো ভাগ বাটোয়ারা করে দিয়েছি। তো স্বাভাবিকভাবেই ইউনূস সাহেব সহ রাজনৈতিক দলরাও এগুলো কাজে ব্যস্ত হয়ে গেল। দেশপ্রেম এবং সংস্কার করে জনগণকে বাঁচিয়ে রাখা বা জনগণকে উদ্ধার করা, এই নির্যাতন, এই নানান কিছু থেকে যে যারাই ক্ষমতা যায় তারা যখন দানব হয়ে যায়, এই দানবদের হাত থেকে জনগণকে রক্ষার জন্যে কি সংস্কার করা দরকার সেই জিনিসগুলো কিন্তু ওনারা শুধু কালক্ষেপণই করেছেন। এই যে ডক্টর ইউনূস সাহেব সহ সকল উপদেষ্টারা, হয়তো হাতে গোনা 2-4 জন উপদেষ্টা বাদ থাকতে পারে, বাকি সবাই এই লুটপাটের সাথে জড়িত। এবং দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বিদেশ ভ্রমণ করে, বিদেশ ভ্রমণ করা কিন্তু এত মানুষ নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে। এবং কিছু কিছু ভ্রমণ তো আছে যে সচিব পর্যায়ের ভ্রমণ, সচিব গেলেই হয়, অথচ ডক্টর ইউনূস সাহেব সচিবের ভ্রমণ উনি নিজেই প্রত্যেক মাসে 1-2 বার তাকে বিদেশ যেতে হবে এবং লোকের বহর নিয়ে যায় 104 জন, 110 জন, এবং তাদেরকে বিজনেস ক্লাস নিয়ে যায়। বিজনেস ক্লাস অনেক ব্যয়বহুল একটি ক্লাস, সেটার আবার হেসে হেসে উনি ওই বিজনেস ক্লাসের ছবি দরিদ্র সাধারণ জনগোষ্ঠীকে দেখায়। মানে কি ধরনের মানুষ যাদের দেশপ্রেম থাকলে এগুলো করতে পারে। গোলাম মাওলা রনি একটি ইনফরমেশন দিল যে উনি 200 টাকা দামের পাঞ্জাবি, 300 টাকা দামের কুর্তা এবং 500 টাকা দামের কেস পরলে কি হবে। উনি যে এই রুমে থাকে, হোটেলের যে রুম, সেটার ভাড়া 40 লক্ষ টাকা। আপনি চিন্তা করতে পারেন একবার। অনেকে বলবেন যে হাসিনা তো প্লেন রিজার্ভ করে গেছে। ভাই, হাসিনা ভুল করেছে, সেই ভুলকে আমাকেও করতে হবে। সেই জন্য তো হাসিনার পতন হয়েছে। হাসিনার লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সেগুলো কি আমাকেও করতে হবে? আপনারা তো তার হাসিনার যে খারাপ কাজগুলো, লুটপাট করা, ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, স্বজনপ্রীতি, সব কিছু করতেছেন। শুধু করতেছেন না, হাসিনা যে উন্নয়ন করে গেছে, যে বিদ্যুৎ 100% জায়গায় বিদ্যুৎ দেওয়া, এখন বিদ্যুৎ যায় না, সপ্তাহে 1 দিন। এই যে ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন, ড্রোন দিয়ে বাংলাদেশকে চেনাই যায় না। এই যে 1 তারিখে বই পেয়ে যাওয়া, পদ্মা সেতু, মেট্রো ট্রেন, 14 লক্ষ মানুষকে ঘর বাড়ি বানিয়ে দেওয়া। কোনো মানুষ কিন্তু তার কাছে ঘর বাড়ি চায়নি। 14 লক্ষ মানুষও কিন্তু তার কাছে ঘর বাড়ি চায়নি। উনি ইচ্ছে করলে এই 14 লক্ষ মানুষকে ঘর বাড়ি না দিয়ে বাংলাদেশের মানুষকে এই ঘর বাড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু ওটাও দুর্নীতি হয়েছে, ঘর ভেঙে যাচ্ছে। পৃথিবীতে খুব কম রাষ্ট্র শাসক আছে যারা তার জনগণকে ফ্রি ঘর বাড়ি বানিয়ে দিয়েছে। যে কয়জন দিয়েছে তার মধ্যে শেখ হাসিনা একজন। সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে এবং এই ঘর বাড়িগুলো এখন ভেঙে যাচ্ছে। সস্তা জনপ্রিয়তার জন্য এটা উনি করেছেন। এই কথা আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা বলেছি। এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আমি জনগণকে দিয়েছিলাম। আমি বলেছিলাম হাসিনা এটা না করলেও পারত। এটা সস্তা জনপ্রিয়তার জন্য উনি করেছেন। তার বিনিময় সেটা না করে 20 থেকে 30 হাজার কোটি টাকা বাজেট, যেখানে 8 লক্ষ কোটি টাকা বাজেট, সেখানে 20-30 হাজার বা 40 হাজার কোটি টাকা
জনগণকে দেওয়া কোনো বড় ব্যাপার না। উনি ইচ্ছে করলে গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, ট্যাক্স খাজনা এগুলো অর্ধেক করে আনতে পারতেন এবং প্রয়োজন বললে উনি ফ্রি করে দিতে পারতেন। আমার মনে হয় না যে টোটাল জিনিসটা জনগণের জন্য ফ্রি করলে 40-50 হাজার কোটি টাকার বেশি হতো। আগে তো 20,000 কোটি ছিল, এটা বাড়লে এখন হতো 40-50 হাজার কোটি। এবং উনি যদি দুর্নীতি না করতেন, উনি ভোটের অধিকার কেড়ে না নিতেন, ওনার নেতৃবৃন্দকে যদি উনি এই যে এস আলম গ্রুপ, এই যে সালমান এফ রহমান, এদেরকে যদি দুর্নীতি করতে না দিতেন, মন্ত্রী মিনিস্টারদেরকে দুর্নীতি করতে না দিতেন, তাহলে তো ভাই দুর্নীতির যে টাকা বাঁচত সেটা দিয়ে বাংলাদেশের মানুষকে বসে বসে খাওয়াইতে পারতো। শেখ হাসিনার ছবি পড়তে থাকতো, মানুষের ঘরে ঘরে থাকতো। শেখ হাসিনা সেটা করেননি। তো তার উন্নয়ন তো আপনারা করতেছে না। সে যে খারাপ কাজগুলো করেছে, ডক্টর ইউনূস সেই খারাপ কাজ করতেছেন। এই মুহূর্তে আমি যা দেখতেছি, একদিকে বিএনপি নির্বাচন চায়, আরেকদিকে এনসিপি, জামাত, ওদের তো নির্বাচন প্রয়োজন নাই। তারা কেন নির্বাচন চাইবে? নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, তাদের জামাতের লাভ কি? এই সরকার থাকলে জামাত, এনসিপি, অন্যান্য ছোট্ট দলরা গলার টাই, গলার কালার উঁচিয়ে তারা প্রভাব খাটাতে পারবে, যে এই প্রভাব অন্য রাজনৈতিক দল আসলে খাটাতে পারবে না। তো স্বাভাবিকভাবেই এরা নির্বাচন চাইবে না। কিন্তু নির্বাচন যদি হয়ও, আমরা ধরে নিলাম নির্বাচন করলো, বিএনপি ক্ষমতায় আসলো, ওই নির্বাচনে কি জনগণ ভোট দিতে যাবে? আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, আরও অন্যান্য রাজনৈতিক দল, দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের বেশিরভাগ মানুষ বর্তমান রাজনৈতিক দল এবং ইউনূসের বিপক্ষে দাঁড়িয়েছে। ফেয়ার ফ্রি নির্বাচন হলে অপোজিট দল ক্ষমতায় চলে আসবে, এই মুহূর্তে চলে আসবে, এমন এক পরিস্থিতি এখন দাঁড়িয়েছে। তো আপনার নির্বাচন করলে কি দেশের ঐক্য হবে? আপনারা তো দেখবেন ভোট কেন্দ্র শূন্য, শূন্য ভোট কেন্দ্রে যে লাভ কি? আর যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রে বিএনপি কি বিজয় লাভ করতে পারবে? একদিকে সরকার, একদিকে জামাত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল। বিএনপির বাইরে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল সব এক। নুরু কখনো এখানে, কখনো ওখানে, কখনো বিএনপির পক্ষে কথা বলে, কখনো জামাতের পক্ষে কথা বলে। তো সরকার টান দিলে বিএনপির সাথে যারা আছে তারাও চলে যাবে, কেউ থাকবে না। ডক্টর ইউনূসের উচিত ছিল একটা ঐক্যের ডাক দেওয়া। তার বলা উচিত ছিল, যদি সে লোভী না হতো, সে ক্ষমতা লিপ্সা না হতো, দেশপ্রেমিক হতো, তাহলে কিন্তু উনি দেশের জনগণকে বাঁচাবার উদ্যোগ নিতেন। এই দুর্নীতি হতো না, লুটপাট হতো না, মব হতো না, সন্ত্রাস হতো না। উনি দেশকে বাঁচাবার উদ্যোগ নিতেন। উনি একটি মহা ঐক্যের ডাক দিতেন, জাতির ঐক্যের ডাক দিতেন। উনি বলতেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না। যে সমস্ত রাজনৈতিক নেতারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দমন পীড়ন করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, একেবারে গ্রাম পর্যায়ের থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের যে যে রাজনৈতিক দলের নেতারা অপরাধ করেছে, এই অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত এরা নির্বাচন করতে পারবে না। এদের বিচার না হওয়া পর্যন্ত এরা নির্বাচন করতে পারবে না। বাকি যারা আছে সবাই নির্বাচন করতে পারবে। এবং সেই ঐক্যে বাংলাদেশের আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ সকল রাজনৈতিক দলকে ডাকা উচিত ছিল। শুধুমাত্র বাদ যেত যারা দুর্নীতি করেছে, অপরাধ করেছে, চিহ্নিত করে আপনি 20,000, 30,000 নেতাকে বাদ দেন। বাদ দিয়ে যারা নিরপরাধ মানুষ তারা দলের নেতৃত্ব দেবে এবং তাদের সবাইকে ডেকে পুরো জনগণকে ঐক্যবদ্ধ করে আপনি সংস্কারে হাত দিতেন। যে সংস্কার আমার ভোটের অধিকার কেড়ে নেবে না, দুর্নীতিগ্রস্ত সরকার হবে না, মব সৃষ্টি করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, কোনো সুযোগ থাকবে না। কঠোর বিচার ব্যবস্থা করতেন যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। এমন ব্যবস্থা ইউনূস সরকারের করা উচিত ছিল, উনি পারেননি।
উনি ক্ষমতার মোহে আবদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে বিএনপির উচিত ঐক্যের ডাক দেওয়া, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা। যদি বিএনপি এই মুহূর্তে এটা না করে তাহলে ডিসেম্বরের পর বিএনপি একা হয়ে যাবে। ডিসেম্বরের পর বিএনপি দুর্বল হয়ে যাবে এবং একা হয়ে যাবে। সরকার, এনসিপি, জামাত, অন্য রাজনৈতিক দল সবাই মিলে বিএনপিকে এক ঘরে করে ফেলবে। সেই সময় বিএনপি ঐক্যের ডাক দিলে কেউ সাড়াও দেবে না। এই জন্য বিএনপির উচিত এই মুহূর্তে ঐক্যের ডাক দেওয়া, সমগ্র জাতিকে, সমগ্র রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা। এই ঐক্যের ডাক যদি বিএনপি না দেয়, পরবর্তী পর্যায়ে বিএনপিকেই ফস্তাইতে হবে। তার কারণ যেদিকে দেশ যাচ্ছে সমগ্র জাতি যাচ্ছে না। কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, ভোট কেন্দ্র শূন্য, ভোটারবিহীন, যে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে, যা অতীতে কখনোই হয়নি। এরশাদের 88 নির্বাচন, বিএনপির 96 ফেব্রুয়ারি নির্বাচন, আওয়ামী লীগের 14, 18, 24, শুধুমাত্র 18 নির্বাচনে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। বাকি কোনো, এবং জামাত কিন্তু ওই নির্বাচনে নির্বাচন করেছে বিএনপির মার্কা নিয়ে, অনেক জায়গায় স্বতন্ত্র করেছে, এবং বাকি কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হয়নি। এখানে আপনি সরাসরি অলমোস্ট 60% উপরে জনগোষ্ঠীকে আলাদা রেখে, নিবন্ধিত অর্ধেকের বেশি দলকে বাইরে রেখে, এবং বৃহৎ দুটি রাজনৈতিক দল, যাদের বিশেষ করে জাতীয় পার্টি, যার ভোট 2000, আমি আগেই বিশ্লেষণ করেছি, 2001-এ যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির ঐক্য হতো, বিএনপি ক্ষমতা যেতে পারতো না। এবং যে বিএনপি 220-এর উপরে সিট পেয়েছে, 2008-এ জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করার কারণে ওই বিএনপি 29 সিটে নেমে এসেছে। তো ওই ধরনের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 14 দল, কারণ এই দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভোটের ফ্যাক্টর হচ্ছে জাতীয় পার্টি। আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, 2001, 2008, 91, 96। যাই হোক, জাতি ঐক্য দরকার, আর না হলে সংস্কার কোনো কিছু হবে না। খারাপ ছিলাম, এখন আরো খারাপ। তখন উন্নয়ন হতো, এখন তাও হয় না। সামনে আরো ভয়াবহ খারাপ পরিস্থিতি হবে। জাতির ভাগ্য পরিবর্তন হবে না। 24-এর গণ আন্দোলন, এই যে ছাত্র জনতা মারা গেল, আত্মহত্যা দিল, চরমভাবে এদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ডক্টর ইউনূস এবং রাজনৈতিক দলগুলো। তবে 24 আমাদেরকে শিখিয়েছে, সামনে যারাই জোর জুলুম, অত্যাচার, নির্যাতন করতে চাইবে, তারা টিকতে পারবে না। আগামীর গভর্নমেন্ট যদি ঐক্যবদ্ধ জাতিকে না করতে পারে, তাহলে 1 বছরও টিকবে কিনা সন্দেহ। যাই হোক, আমি আমার বক্তব্য দেশপ্রেম থেকে দিয়েছি। দেশপ্রেমিক জনগণ আমার বক্তব্য বিচার বিশ্লেষণ করবেন, আমি সঠিক বলেছি নাকি বেঠিক বলেছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।